নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি ৭টার ৭ কাহন। আমাদের আজকে আলোচনার বিষয় বাংলাদেশে শোক পালনে না। হ্যাঁ, ঠিকই শুনছেন। 15ই আগস্ট আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস, আর ঠিক ওই দিনটাই বাংলাদেশে শোক পালন করা হয় শোক দিবস হিসাবে। কারণ বাংলাদেশের জন্মদাতা শেখ মুজিবরকে এই 15ই আগস্ট 1975 সালে হত্যা করেছিল দুষ্কৃতীরা। তারপরের থেকে কিন্তু বাংলাদেশে শোক দিবস হিসেবে পালন হয়ে আসছে। কিন্তু 2024-এর বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু একটা অরাজকতা চলছে কার্যত বাংলাদেশে। বাধা দেয়া হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান করতে। আমরা দেখেছি নববর্ষের মঙ্গল শোভাযাত্রাকেও বাধা দেওয়া হয়েছে। এবার বাধা দেওয়া হচ্ছে শোক দিবস পালনের। রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, শোক দিবস যারা পালন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার সঙ্গে আলোচনায় রয়েছে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিসা কালাম বাংলাদেশ থেকে, এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তথা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মানস পাল। লিসা এবং মানসবাবু দুজনকে জানাই স্বাগতম। কি অবস্থা লিসা বাংলাদেশের? কারণ তুমি সবচেয়ে কাছের থেকে দেখতে পারছো সেই দেশটাকে। ধন্যবাদ দাদা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে খুব ভারাক্রান্ত মনে আপনাদের সাথে আমি জয়েন হয়েছি। এই দিনটা আমাকে আসলে দেখতে হবে আমি কখনোই চিন্তা করিনি। কারণ ছোটবেলা থেকে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা বেড়ে উঠেছি এভাবেই যে বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে, ৭১-এর সঠিক ইতিহাস পড়ে আমরা একটা মুক্তিযুদ্ধের চেতনায় কিন্তু বেড়ে ওঠা আমরা মানুষ। এবং আমরা স্বাধীনতার প্রায় ৫৩ বছর পরে এমন একটা সময়ের সম্মুখীন আমাদেরকে হতে হবে। আসলে এটা আসলে আমাদের কল্পনার বাহিরে ছিল যে আমরা যে মানুষ আমাদেরকে উনি বঙ্গবন্ধু না থাকলে আসলে বাংলাদেশ নামক যে ভূখণ্ড আমরা পৃথিবীর মানচিত্রে যিনি দিয়ে গেলেন, সেই 1966 সালে পশ্চিম পাকিস্তানিদের সামনে চিৎকার করে যিনি বলেছিলেন তুমি কে আমি কে, বাঙালি বাঙালি বলে, সেই ৬ দফা আন্দোলন করার পরে ৭১-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের সেই যে ভাষণ, তার যে এক তর্জনীর যে শক্তি, এই শক্তির ডাকে তখন নিরস্ত্র বাঙালি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমি সেই বাঙালির কি হলো লিসা? সেই বাঙালির কি হলো? সেই বাঙালির আসলে আজকে কি হলো আমি এটাই আপনাকে ডিটেলস বলছিলাম যে ৭১-এ যখন একটা যে পরাজিত শক্তি, এরা মনে হয় যে তাদের পরাজয়টা আসলে মেনে নিতে পারেনি। তারা কিন্তু বারবার সে প্রতিশোধ নেওয়ার একটা স্পৃহা তাদের ভিতরে, সেই জেদটা তাদের ভিতরে সবসময় কাজ করছিল। আমরা দাদা একটা কথা বলতে পারি যে 25শে মার্চ কালো রাত্রে 19৭১ সালে যখন আমার বুড়িগঙ্গা নদী রক্তে লাল হয়ে যাচ্ছিল, পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদেরকে হত্যা করছিল, তখন আপনাদের ভারতীয় ছাড়া বিশ্বের কোনো দেশ কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা সেই অর্থে আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা একদিক দিয়ে একটা অকৃতজ্ঞ জাতি, যে আমার আজকে বলতে খুব কষ্ট হচ্ছে দাদা, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, যিনি না থাকলে আমরা যে এই যে আজকে আমি কথা বলছি, এই যে আমি আজকে বাংলাতে আপনার সাথে কথা বলছি, আমরা একটা স্বাধীন দেশে বসবাস করছিলাম, এই মানুষটি না থাকলে কিন্তু সম্ভব হতো না। স্বাধীনতার ৫৩ বছর পরে এই মানুষটির মৃত্যুবার্ষিকী, যিনি সব পরিবারে 19৭৫ সালের 15ই আগস্ট আমাদের একটি অন্ধকার ভোরে উনি আসলে সপরিবারে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা ৫৩ বছর পরে আমরা তার মৃত্যুবার্ষিকী পালন করতে পারবো না, আমরা ৩২ নম্বরে যেতে পারবো না। এটা আমাদের জন্য যে কতটুকু কষ্টের। আমি যখন আপনার সাথে লাইভে আমি কথা বলছি, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দাদা আমার
মনে হচ্ছে যে আমি এটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, যে আমি কখনোই 53 বছর শুনি নাই যে আমরা 32 নম্বরে যেতে পারবো না, আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে পারবো না, আমরা সেই শিশু রাসেলকে মনে করতে পারবো না, আমরা 15 আগস্ট নিয়ে আমি যেরকম সঙ্গীত শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে আমি 100 গান গেয়েছি, আমি একটা গান গাইতে পারবো না আজকে আমাকে অনলাইন প্ল্যাটফর্মে এসে বঙ্গবন্ধুর শোক জানাতে হচ্ছে। এটা আমার জন্য যে কতটুকু বেদনাদায়ক এটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, যে স্বাধীনতা 53 বছর পরে এসে আমরা কেন এত পরাধীন। ওই যে গুটি কয়েক যেই পরাজিত শক্তিরা ছিল তারা এখন মাথা চারা দিয়ে উঠেছে, তারা আমাদের স্বাধীনতাটাকে আবারও তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা হ্যাঁ, আসবো লিসা তোমার কাছে। আমার সঙ্গে রয়েছেন মানসবাবু, বিশিষ্ট সাংবাদিক তথা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। মানসবাবু, আপনি তো দীর্ঘদিন ধরে দেখছেন এই বাংলাদেশকে, বিভিন্ন কভারেজ করতে গেছেন, বাংলাদেশের সাথে আপনার দীর্ঘ রিলেশন, আপনি খুব কাছের থেকে দেখেছেন। বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যেখানে যাচ্ছে? উনি বললেন যে জাতিটা প্রায় আত্মঘাতী জনজাতি হয়ে উঠেছে বাংলাদেশের বাঙালিরা। বাংলাদেশের ভবিষ্যৎটা কোথায়? মানসবাবু, আপনার আওয়াজ আমি পাচ্ছি না। মানসবাবু, আপনার আওয়াজ পাচ্ছি না আমি। মানসবাবুর আওয়াজ পাচ্ছি না, পিসিআর একটু দেখো। হ্যাঁ লিসা, মানসবাবু, লিসা। জি, আমি শুনছি দাদা। হ্যাঁ লিসা, সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশের এই যে আত্মঘাতী জনজাতি, একটা জনজাতি যেখানকে বেশ এগোচ্ছিল দেশের জিডিপি বাড়ছিল, দেশের মুদ্রাস্ফীতি হচ্ছিল, দেশ কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছিল, সেখানে সেই দেশ কিন্তু আবার পিছিয়ে যেতে শুরু করেছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। লিসা, আমি একটু মানসবাবুর কথা শুনে নি। মানসবাবু, এই বাংলাদেশের ভবিষ্যৎ কি? দেখুন, গত বছর থেকে যা হচ্ছে তাতে আমরা সবাই আশঙ্কিত যে বাংলাদেশের পরিস্থিতি তো ভালো তো এখন নই, ভবিষ্যতে আরো খারাপ হতে চলছে। জিনিসটা তো আজ থেকে শুরু হয়নি। এই লিসা বলছিলেন কিছুক্ষণ আগেও, সেটা আমি যদি স্পেসিফিক ডেটটা ধরি, হ্যাঁ, বঙ্গবন্ধু মারা যাবার পর জিয়াউর রহমান যিনি এলেন, তারপর থেকে তিনি যখন সেই গোলাম আজম বা এই রাজাকারদের পাকিস্তান থেকে ফেরার জন্য পারমিশন দিলেন, ওরা বাংলাদেশে চলে এলো, তারপর যে জিনিসটা শুরু হয়ে গেল তখন থেকেই শুরু হয়েছে এবং এটারই ফলশ্রুতি আজকে এরকম। তার কাছে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে শক্তিটা, এই যে এখানে একটা তো আছেই, পাকিস্তানি একটা শক্তি তো রয়েই গেছে, ছিল, আগেও ছিল। এই রাজাকার যারা ছিল তারা এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু করেছিল। তো তারপর এরপর যে জিনিসটা হয়েছে সেকেন্ড ফেজে কি হয়েছে, ওই যে আফগানিস্তানে যারা ওই যে মুজাহিদিন হয়ে গিয়েছিল, যারা বাংলাদেশ থেকে অনেক গিয়েছিল, সমস্ত পৃথিবী থেকে গিয়েছিল রাশিয়ানদের বিরুদ্ধে লড়তে, তো তারা এখানে ফিরে এসে ধরুন 90-র দশক থেকে, আমার যদি মনে হয় তো 1990 ডিসেম্বর মাসে এটা ঢাকা প্রেস ক্লাবে মুফতি আব্দুল হাই তারা একটা প্রেস কনফারেন্স করে বরকতুল জিহাদ এটার ডিক্লারেশন দিয়েছিলেন। তারপর থেকে ব্যাপারটা মূলত এই ইসলামিক টেরোরিস্ট যারা আছে তাদেরও একটা বিশাল একটা ভূমিকা ভেতরে বাংলাদেশে চলতে শুরু করেছিল। এটা আমরা সবাই জানি। জিএমবি হয়েছে, বাংলা বাই হয়েছে, ইত্যাদি অনেক কিছু হয়েছে। আমরা জানি আনসারুল বরকতুল সামথিং ওরাও আছে। পরবর্তী ক্ষেত্রে আইএসআইএস এর এসে আছে। আইএসআইএস এর যে তাদের মুখপত্র যেটা দাবিক বলে, এটাকে এটার 14th একটা কপি আমার কাছে আছে, আমি পড়েছি, এটা লিখেছি। ওটার উপর দাবিকে ওরা ডিক্লেয়ার করেছে যে বাংলাদেশকে ওরা ইসে করবে, ধরে নেবে এবং বাংলাদেশ হয়ে তারপর ভারতের বিভিন্ন জায়গা হয়ে তারা কি বলে ওই খোরাসান, আফগানিস্তানের দিকে যাবে। এইসব একটা 14th ইস্যু যেটা আছে দাবিকে আইএসআইএস বলেছে। তো এই জিনিসগুলো তো আছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও ভেতরে অনেকগুলি টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, ইসলামিক টেরোরিস্ট অ্যাটাক হয়েছে। এখন যে জিনিসটা দাঁড়ালো, এখন এটা
এটার সঙ্গে আবার জুড়ে গেল আমেরিকায় তারাও জুড়ে গেল। তারপরে জুলাইয়ের যে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর পেছনে তো বিদেশি শক্তি তো ছিল, এর ফাঁকে দিয়ে চলে এলো এই ইসলামিক টেররিস্টরাও চলে এলো এবং ইসলামিক ফান্ডামেন্টালিস্টরাও চলে এলো। ধরুন ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, আমি ইসলামিক টেররিস্টের দুটো শব্দ আমি ব্যবহার করলাম এই কারণে দুটোকে একটু বোঝার জন্য। যেমন ধরুন এই যে এইগুলো আছে না, এই যে কি নাম, ওই যে গোলাম আজমের পার্টি জামাতে ইসলামী এরা হলো ইসলামিক ফান্ডামেন্টালিস্ট। তারা ইলেকশন করে একটা রাজনৈতিক কর্মকাণ্ড চালায় ইত্যাদি ইত্যাদি। আরেকটি দল আছে যারা ওই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সেভাবে জড়িত নয়, কিন্তু তারা ওই ইসলামিক টেরোরিজমের সঙ্গে জড়িত, ডাইরেক্ট টেরোরিজমের সঙ্গে যুক্ত। পার্থক্যটা খুব সাটল, খুব সূক্ষ্ম, বোঝা যায় না এমনিতে। তো এখন দুটো শক্তি একসঙ্গে মিলে যাচ্ছে, তার সঙ্গে পেছন থেকে বাতাস দিচ্ছে বিএনপি টিএনপি জাতীয় তারা, আর এই যে ছাত্রদের একটি দল, বিএনপি তো অনেকটা এখন ক্রমশ পিছিয়ে গেছে, তারা কোণঠাসা হয়ে পড়ছে। সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা বাংলাদেশের যে সমস্যাটা এই মুহূর্তে না, অনেকে বলছেন এটা আফগানিস্তান হয়ে যাচ্ছে। আমি দেখছি আফগানিস্তানের চাইতেও খারাপ হচ্ছে এই কারণে, আফগানিস্তানের তালিবান একটা ওদের একটা ছিল, স্লোগান ছিল, আমরা হবো তালিবান, আমরা হবো আফগানিস্তান, আমরা সবাই তালিবান, এইসব একটা স্লোগান টোগান ছিল ওদের, এই ইসলামিক রেডিকালসদের। আমি তো দেখছি এটা আফগানিস্তান থেকেও খারাপ হচ্ছে, কারণ আফগানিস্তানের তালিবানরা যে সময় শাসন করতো না, তখন ল অ্যান্ড অর্ডারটা তালিবানদের হাতেই ছিল। ওদের স্টেট যে পুলিশ এস্টাবলিশমেন্ট আছে, তালিবানি পুলিশ টুলিশ আছে, ওদের রিলিজিয়াস ল অ্যান্ড ফোর্সেস আছে, এখন কিন্তু তাদের হাতেই ছিল। মানববাবু এখন জনগণের পাবলিকের হাতে পাবলিক গিয়ে পাবলিককে মেরে দেওয়া, খুন করে মব যে ভায়োলেন্স, এটা আফগানিস্তানে ছিল না কখন। আফগানিস্তানে যেটা ভায়োলেন্স ছিল, এগুলো ল এনফোর্স করতো, শরিয়াতি ল এনফোর্স করতো, অথবা তালিবানি ল এনফোর্স করতো, ওদের তালিবানি পুলিশ, তালিবানি আর্মি, তালিবানি রিলিজিয়াস ল এনফোর্সেস। বাংলাদেশে তো এখন যাকে তাকে ইট পাথর দিয়ে মেরে দিচ্ছে, রাস্তায় ফেলে গলা কেটে দিচ্ছে। বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আফগানিস্তানের চেয়েও খারাপ হচ্ছে। এই অবস্থা এখন যখন এই ডামাডোল এসব চলছে, মোহাম্মদ ইউনূসের হাতও রাস রইছে না। হ্যাঁ, এরা এদিকে চলছে, যে যার মতো করে চলছে। ওখানে বাংলাদেশের গভর্নমেন্ট নেই সেই অর্থে। আর এই ফাঁকতালে এই যে এবার যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শোক দিবস পালন করতে দিচ্ছে না, এটা তো স্বাভাবিক। তার বাড়িঘর ভেঙে দিয়েছে, ধানমন্ডি বাড়িটা ভেঙে দিয়েছে, মূর্তি ভেঙে দিচ্ছে। আর এটা দেবে না, এটা বঙ্গবন্ধুর যে চেতনা স্বাধীন বাংলাদেশ হয়েছিল, এটাকে তারা মুছে দিতে চাইছে। এটা তো ওরা মোটামুটি, জামাতে ইসলাম তো বলেছে তারা কোনোদিন বাংলাদেশই চায়নি। তারা তো চাইনি, বাংলাদেশ তো চাইনি। তো জামাতে ইসলামী ওরা বাংলাদেশ চাইনি। এই লোকগুলো গোলাম আজম টাজম, এরা তো বাংলাদেশ চাইনি, ওরা তো পাকিস্তানের পক্ষেই ছিল। আপনার কাছে আসবো লিজা, তোমার কাছে আসছি, আপনার কাছে আবার আসছি। লিজা, এখন যে পরিস্থিতি, সত্যি কথা ওখানকার গণতন্ত্র বলে যে কিছু আছে সেটা তো মনে হয় না। মানসবাবু কিন্তু একটা ভালো কথা বলেছেন লিজা, যে আফগানিস্তান থেকে খারাপ অবস্থায় যাচ্ছে। কি বলবে তুমি? দাদা, আসলে আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা তো আসলে এই দেশটা দেখতে চাইনি। এই যে আইন শৃঙ্খলার যে অবনতি, আমি আপনাকে কালকেও একটা ঘটনা বলি যে আমাদের নিউজ ফিড গুলোতে ফেসবুকে ঘুরছে যে একজন নারীকে বিবস্ত্র করে পেটানো হচ্ছে। এই যে একটা মানে বিধ্বংসী একটা মানে চিত্র, যেটা আসলে আমরা এই বাংলাদেশটা আসলে চাইনি। আর সবচেয়ে বড় কথা, এই যে 24 সালে যে একটা আন্দোলন করা হলো, আপনি একটু মনে করে দেখেন যে এই আন্দোলনটা কিন্তু করা হলো বঙ্গবন্ধুর ভাষণকে নিয়ে, যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ওই বঙ্গবন্ধুকে কেন্দ্র করে কিন্তু তারা আন্দোলনটা করলো। আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ছোট ছোট গানের ক্লিপিংস দিয়ে কিন্তু আন্দোলনটা করলো। এবং তখন কিন্তু কেউ বুঝতে পারেনি যে এটার পেছনের কাহিনীটা কি। এই যে কিছু সিভিলিয়ানরা তো জয়েন করেছিল, এটা তো আপনাকে স্বীকার করতে হবে। তারা কিন্তু কখনোই ভাবেনি যে তারা ৭১কে মুছে দিতে চায়, তারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চায়, তারা বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চায়। আমি বিশ্বাস করি যে তখন যদি তারা একটু অ্যানাউন্স করে বলতো যে আমরা ৭১কে মুছে দিব, এই বাংলাদেশের নাম মুছে দিব, পতাকা মুছে দিব, ৫টা লোকও তাদের পিছনে যেত না।
5টা লোকও পেত না। মানে আপনি একটা গণভোট করেন, আমি তো বলি যে বাংলাদেশের গণভোট হোক, তোমরা বাংলাদেশ চাও না পাকিস্তান চাও? এটা কি পূর্ব পাকিস্তান বানাবো না বাংলাদেশ বানাবো? আপনি দেখেন খুবই সংখ্যা কম। এই যে যাদের কথা বলছেন তারা কিন্তু যারা 71 সালে বাংলাদেশকে স্বীকার করেনি, তাদের ওই যে পরাজয়ের গ্লানিটা তাদের দাও দাও করে জ্বলছিল। এবার একটা যেভাবেই হোক একটা সুযোগ পেয়ে গেছে, এটার জন্য আমরা আমাদের কিছু খামখেয়ালিকে আমি দায়ী করবো না। আমরা হয়তোবা অন্যান্য কাজে, কারণ আমরা যারা সিভিলিয়ানরা আছি তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ক্ষমতায় আছে, আমরা বোধহয় একটু গাছাড়া হয়ে গিয়েছিল যে ওকে ফের ঠিক আছে, আওয়ামী লীগ যেহেতু ক্ষমতায় আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আমার 71 ঠিক থাকবে, আমার বাংলাদেশ ঠিক থাকবে, আমার সবকিছু, আমার স্বাধীনতা ঠিক থাকবে। আমরা মনে হয় একটু অন্যান্য কাজে কিছু কিছু মানুষ এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে আমার 71 চলে যাচ্ছে, আমার বাংলাদেশ লুণ্ঠন হয়ে যাচ্ছে, সেখানে হয়তো বা কারো কোনো খেয়াল ছিল না। শুধু 71 জন লিজা, আজকের দিনে দাঁড়িয়ে তো বাংলাদেশের বঙ্গবন্ধুর যে পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকেও তো নিষিদ্ধ করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম আপাতত নিষিদ্ধ করেছে, কিন্তু আমার কথা হলো দাদা, মানে বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের সম্পত্তি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো সবার। হ্যাঁ, আপনি যদি বলেন যে গত 16 বছর কিছু সংখ্যক মানুষ বঙ্গবন্ধুকে একটা দলীয়করণ করার চেষ্টা করেছে, যেটা খুবই খারাপ, এইটার প্রতিবাদ আমি নিজেও করেছি। কারণ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি না, বঙ্গবন্ধু কারো নিজস্ব সম্পদ না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির সবার, বাংলাদেশের সবার, বাংলাদেশের জাতির জনক। এই বঙ্গবন্ধুকে নিয়ে যে এই যে অতিরঞ্জিত করাটা, আমার কথা হলো যে বঙ্গবন্ধুর প্রতি কেন আক্রমণ, কেন 32 নম্বরের প্রতি আক্রমণ? দেখেন, বঙ্গবন্ধু 53 বছরের মধ্যে 13টা বছর তিনি জেল খেটেছেন, 4682 দিন তিনি জেল খেটেছেন। এই যে একটা মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটাতে আমি বসবাস করছি, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, আমি কোনো দল বুঝি না, বঙ্গবন্ধুকে দলীয়করণ করা এটা বোধহয় আমাদের ঠিক হয়নি। বঙ্গবন্ধু আমাদের সবার। কারণ বঙ্গবন্ধুর প্রতি কেন আক্রমণ দাদা? আমার আপনার লাইভের মাধ্যমে আমার একটাই কষ্ট এবং একটাই প্রশ্ন, আমাদের বাংলাদেশের সবাই, এই মানুষটার প্রতি এত ক্ষোভ কেন? এই মানুষটা তো কোনো অন্যায় করেনি। তিনি তো 71 সাল, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, 71 মানেই বঙ্গবন্ধু। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করেন, তার মানে আপনি বাংলাদেশকে অস্বীকার করছেন, আপনি 71কে অস্বীকার করছেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার রক্তকে তাহলে আমি অস্বীকার করছি। আমি বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে আমি আমার রক্তকে অস্বীকার করছি দাদা। আমাদের কষ্ট হলো, আমি যদি প্রশ্ন করি কেন 32 নাম্বার যেতে দেবেন না, কেন 15ই আগস্ট পালন করতে দেবেন না, কি অপরাধ আমাদের? আমরা তো রাজনীতি বুঝি না, আমরা তো সাধারণ, আমরা তো নাগরিক, আমাদেরকে কেন আপনি বঙ্গবন্ধুর শোক পালন করতে দেবেন না? কি চাচ্ছেন তারা? আপনারা কি পূর্ব পাকিস্তান করে ফেলবেন? এটা কি সম্ভব? যেখানে বাংলাদেশের 90% এর উপরে এখনো 71 সপক্ষে। লিসা, তোমার কাছে আসবো আমরা। আমি একটু কথা বলবো আমাদের মানস বাবুর সাথে। মানস বাবু, যেটা অভিযোগ যে পূর্ব পাকিস্তান করার চেষ্টা, এটা কি সম্ভব? মানসবাবু শুনতে পাচ্ছেন? মানসবাবু শুনতে পাচ্ছেন? মানসবাবু শুনতে পাচ্ছেন? লিজা, তুমি যেটা বলছিলে, এই যে এখন যারা বাংলাদেশের ক্ষমতায় রয়েছে, কার্যত ক্ষমতায় বলছি, মানে অন্তর্বর্তী সরকার ইউনূস, এনার কথা ছিল যে সেই ঘটনা ঘটে যাওয়ার পরে, 5ই আগস্টের ঘটনার পরে তিনি কিন্তু 4 মাসের মধ্যে নির্বাচন করে সরকার গঠন করে দেবেন। 1 বছরের বেশি সময় হয়ে গেছে, ঠিক আজকে 1 বছর 10 দিন। নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই। সত্যি কথা, আজকের দিনে জাকিয়ে আমরা যেটা বুঝতে পারছি, বাংলাদেশের আমার যারা পরিচিত রয়েছে, বন্ধু বান্ধব, সাংবাদিকরা রয়েছেন বা অন্যান্য বন্ধু, প্রত্যেকের সাথে কথা বলছি, সবাই রাজনীতির লোক নয়, সবাই সংবাদ জগতের লোক নয়। তাদের বক্তব্য, বাংলাদেশে নির্বাচন হলে আরো মার দাঙ্গা, আরো খুন খাবারি হবে। কারণ গত 1 বছরে শুধুমাত্র প্রায় 3000 মানুষকে মেরে ফেলা হয়েছে, পিটিয়ে গণহত্যা করা হয়েছে বা রাজনৈতিকভাবে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে গেলে তো দরকার নির্বাচন, কিন্তু নির্বাচন করা তো সম্ভব নয়। কোন দিকে যাচ্ছে দেশটা?
দেখেন দাদা, আপনি যখন বাংলাদেশ আওয়ামী লীগের, আমি তো মনে করি যে একদম ভোট আছে প্রায় 40-45% মতো। এই যে আপনি 7-8 কোটি একটা জনগোষ্ঠীকে আপনি যদি ভোটের বাইরে রাখেন, সেই নির্বাচন ধরলাম হলো, এটা কি আপনার সারা বিশ্বে আপনার মানে গ্রহণযোগ্যতা পাবে? আমার তো মনে হয় না। আর সেকেন্ড থিং হলো, বাংলাদেশ আওয়ামী লীগ একটা স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল। সবাই তো অন্যায় করেনি। আপনি বলেন যে আওয়ামী লীগের এই যে যারা খুবই অল্প 1-2%, আমি ধরলাম 5% মানুষ অন্যায় করেছে, তারা তো কেউ দেশে নাই। দেশে কিন্তু যারা আছে তারা তো কারাপশন করেনি। তাহলে এই যে মব হচ্ছে, তাদের উপর আক্রমণ নামছে বারবার, কথা বলতে পারছে না, কোন শিল্পী কথা বলতে পারছে না। আমরা যদি আমাদের যে জার্নালিস্ট ওনারা আছেন, যে আমাদের সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে পারছে না, অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আমরা শিল্পী সমাজ, আমরা কোনো প্রোগ্রাম করতে পারছি না, আমরা মন খুলে কথা বলতে পারছি না। আমরা তো এই বাংলাদেশ চাইনি, গত 16 বছর অন্তত আমরা সমালোচনা করতে তো পেরেছিলাম। সমালোচনা করে তো আমরা অ্যারেস্ট হইনি। তাহলে এখন কেন আমাদের অ্যারেস্টের ভয়? এখন কেন আমাদের মবের ভয়? আমরা কোন বাংলাদেশের দিকে এগোচ্ছি? আর নির্বাচনের কথা যদি বলেন, একটা ইনক্লুসিভ নির্বাচন আপনাকে করতে হবে। ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্যতা পাবে না। কারণ বাংলাদেশে এখন আপনাকে আমি তার একটু আগে যেটা বললাম, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি 90%-এর উপরে। আপনি 71-কে মুছে দেবেন, আপনি বাংলাদেশকে মুছে দিবেন, আমার মনে হয় এটা দিবা স্বপ্ন। আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তানরা এখনো বেঁচে আছি, আমরা এখন 53 বছর পরে আমরা যখন দেখি মুক্তিযোদ্ধার গলায় মালা, দাদা আমি আপনার এই লাইভের মাধ্যমে আমি সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমি করজোড়ে ক্ষমা চাই যে আমরা হয়তোবা আপনাদেরকে 53 বছর পরে এই একটা দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে, যে আমার বাবা চাচাদের গলায় জুতোর মালা। এই বাংলাদেশের জন্য আমার বাবা চাচারা যুদ্ধ করেনি। আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাই যে আমরা সন্তান হিসেবে আমরা বোধহয় আমরা ভালো না, আমরা আমাদের বাবা চাচা আমাদের মুক্তিযুদ্ধকে আমরা সংগঠিত করে রাখতে পারিনি। আমাদের এই ছবিটা যখন সামনে এসেছিল, একজন জীবিত মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরানো হচ্ছে, সেদিন বাঙালি হিসেবে আমি খুব লজ্জা পেয়েছিলাম। নিজে সত্যি লজ্জা পেয়েছি। আমি একজন বাঙালি, আমাদের দুজনের দেশ আলাদা হতে পারে, কিন্তু আমাদের ভাষাটা এক। সেটাই ঘটনাটা গত বছরের ঘটনা, ছবিটা মনে পড়ে গেল আবার মানে একদম তোমার কথা আমি ভিজুয়াল লিস্টে দেখতে পাচ্ছি চোখের সামনে, যে ওটা খুব লজ্জাজনক। আরেকটা খুব খারাপ লেগেছিল যেদিনকা নড়াইলে আমাদের MF সুলতানের মূর্তিটা ভেঙে ফেলা হলো। উনি তো একজন শিল্পী, ছবি আঁকতেন, কাজী নজরুল ইসলাম কবিতা লিখতেন, গান লিখতেন, তার উপরে আক্রমণ, রবীন্দ্রনাথের উপরে আক্রমণ, সত্যজিৎ রায়ের বাড়ির উপর আক্রমণ। আমি এটাই বললাম যে তাদের আক্রোশ যদি একটা সরকারের বিরুদ্ধে থাকে, আপনি বঙ্গবন্ধুর 32 নাম্বার ভাঙলেন। বঙ্গবন্ধুর 32 নাম্বার কিন্তু বঙ্গবন্ধুর 2 কন্যার না, এটা কিন্তু আমাদের প্রপার্টি, আপনারা কিন্তু রাখেননি, আমাদেরকে দিয়ে দিয়েছেন। 32 নাম্বার ভাঙলেন। আমাদের 7 জন বীর শ্রেষ্ঠের কি দোষ বলেন? কেন 7 জন বীর শ্রেষ্ঠের মুরাল ভাঙা হলো? আমাদের বেগম রোকেয়ার মুরাল ভাঙা হলো, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের যে এখানে বাসভবন আছে সেখানে হামলা করা হলো। আমাদের যত মুরাল আছে যে স্বাধীনতার প্রতীক যেগুলো, সেগুলোর প্রতি তাদের এত আক্রোশ কেন? আমাদের শহীদ মিনার লাথি মেরে ভাঙা হলো। মানে এই যে একটা প্রজন্ম দাঁড়িয়ে গেল। আমি তো বলি যে দাদা, এই প্রজন্ম তারাই, ওই যে পরাজিত শক্তিরা, তাদের সেটার সংখ্যা খুবই কম। আপনি আজকে বলেন যে আপনি গণভোট করেন, আমি তো মনে করি যে পাকিস্তানের যারা চাচ্ছে যে বাংলাদেশ 71-কে মানছে না, তাদের মানে রাজাকারের সন্তানরা। জি, এবং আমি বিশ্বাস করি যে তাদের হার 71-এর চেয়ে এবার কঠিন ভাবে হবে। 71-এ তাদের যে হারটা হয়েছিল, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বিশ্বাস করি এইবারের হারটা তাদের আরো বেশি জঘন্যতম হবে। কারণ বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে। বাংলাদেশের মানুষ, আপনি বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কোনো দল বলেন, মুক্তিযুদ্ধ যারা সপক্ষে শক্তি আছে, তারা বাংলাদেশকে পাকিস্তান হতে দেবে না। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের সেই মুক্তির সূর্য কবে দেখতে পাবো আমরা?
পজিটিভ মাইন্ডেড এবং আমি বিশ্বাস করি যে খুব শীঘ্রই আমরা হয়তোবা আমাদের বাংলাদেশকে আবার আগের মতো পাবো। দেখেন, আপনি জিডিপির কথা বলছিলেন, যেখানে আমরা প্রায় 7-এর মতো ছিল আমাদের জিডিপি, সেখানে এখন কিন্তু 3 বা 3-এর নিচে চলে গেছে। আমরা কিন্তু বাংলাদেশটা একটা উন্নয়নশীল দেশের পথে আমরা যাত্রা করেছিলাম এবং আমাদের সন্তানরা কিন্তু একটা সময় আমাদেরকে বলছিল যে আমরা দেশের বাইরে যে হয়তোবা ডিগ্রি নিব বা গ্রাজুয়েশন করবো, আমরা দিন বাংলাদেশে চলে আসবো। এখন বাংলাদেশের সন্তানরা বলে আমরা দেশ থেকে চলে গেলেই পারি, আমরা এই দেশে থাকবো না। কেন? কারণ এই যে একটা মিথ্যা ষড়যন্ত্র, এটা তো একটা ওই যে বলে ম্যাটিকুলাস ডিজাইন। এটা যদি আপনি বলেন যে ইন্টারন্যাশনাল একটা, যদি বলেন যে একটা ষড়যন্ত্র, আমাদের এখানেও আমি সবসময় বলি যে বাংলাদেশেও এখনো ৭১-এর সেই গাদ্দাররা আছে। আমি সবসময় বলি যে আমাদেরকে সেই গাদ্দার মুক্ত বাংলাদেশ করতে হবে, বেঈমান মুক্ত বাংলাদেশটা করতে হবে এবং তাদেরকে এইবার এমন ভাবে শিক্ষা দিতে হবে তারা যেন আর কোনোদিন ঘুমের ঘরেও স্বপ্ন না দেখে যে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করার স্বপ্ন তারা যেন কখনোই না দেখে। এবং আমার মনে হয় বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, ৭১ মানে বাংলাদেশ। আর এই ৩২ নাম্বারে আজকে হয়তোবা যেতে দিচ্ছে না, আজকে হয়তোবা গেলে তারা মব করবে, কিন্তু আমার মনে হয় যে এই যে মানুষের ভেতরে যে একটা আগুন জ্বলে উঠছে, আপনি যে মানা করছেন যে ৩২ নাম্বার আপনারা যেতে পারবেন না, 15 আগস্ট আপনাকে পালন করতে দেবে না, আপনি কি মনে করতেছেন যে বাংলাদেশের মানুষ এটা উইলিংলি মেনে নিচ্ছে? না দাদা, আর বাংলাদেশের মানুষ কিন্তু ভেতরে কিন্তু দাবানল সৃষ্টি হচ্ছে। এটা যেদিন ব্রাস্ট হয়ে যাবে সেদিন আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের মানুষ জ্বলে উঠবে। কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে কখনোই অস্বীকার করে না। যারা অস্বীকার করছে, আপনিও যে দেখেন যে কিছু হলে তারা লাফালাফি করছে, সেটা সংখ্যা খুবই কম, খুবই কম। ওই যে বললাম যে আমাদের হয়তোবা কিছু ব্যর্থতা ছিল। আমি আমার নিজের কথা বলি যে আমরা প্রত্যেকটা নাগরিক এটার জন্য দায়ী যে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এত বছর ক্ষমতায় ছিল দেখে আমরা হয়তো একটু গা ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে আওয়ামী লীগ তো আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, হয়তো আমার বাংলাদেশ ঠিক থাকবে। আপনি যদি বলেন এটার জন্য আমি নিজেও দায়ী, কারণ আমরা যারা ৯০-এ গণ অভ্যুত্থান, আপনি তো জানেন ঠিকই, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা ছিলাম দাদা। আমি যেমন বঙ্গবন্ধুর গান ১০০টা গান গেয়েছি, আমি ৯০ সাল থেকে আমি বঙ্গবন্ধুর গান গেয়ে গিয়ে ইতিহাস জানিয়েছি সবাইকে, আমাদের প্রজন্মটাকে। আমার মনে হয় যে আমিও একটু আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ, আমরা অপেক্ষায় থাকব নতুন বাংলাদেশ দেখার, যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে বন্ধুত্ব থাকবে, যেখানে ভ্রাতৃত্ব থাকবে, সকলে মাথা উঁচু করতে বাঁচতে পারবে। আজকে বাংলাদেশে শোক দিবস পালন করতে দেয়া হচ্ছে না, মানে আগামীকাল শোক দিবস পালন করতে দেয়া হবে না। এটা যেমন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে দুঃখজনক, হয়তো বঙ্গবন্ধুকে ভালোবাসে এরকম প্রচুর মানুষ এই ভারতবর্ষেও আছে, তাদেরও খারাপ লেগেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, এই শোক দিবস পালন না করতে পেরে মানুষ কিন্তু দুঃখিত, পদ্মা পাড়ের মানুষরা। আমরা চাইব বাংলাদেশের সুদিন ফিরুক, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের কিন্তু সবচেয়ে নিকটবর্তী বাংলাদেশ আমাদের প্রতিবেশী। আমরা একই ভাষাতে কথা বলি। থাকতে পারে নানা বিষয় দ্বন্দ্ব, থাকতে পারে ঝগড়া, থাকতে পারে তর্ক হতে পারে, কিন্তু দিনের শেষে মাকে মা বলে ডাকতে পারি আমরা। আজকের আলোচনায় আমার সঙ্গে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিসা কালাম এবং বিশিষ্ট সাংবাদিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মানস পাল। দুজনকেই ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড, পরবর্তী নিউজ শতাব্দীর সঙ্গে।